ইসরায়েলের অন্তত ৫টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরান, এই দাবি করেছে দ্য টেলিগ্রাফ। আর এই যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে গাজায় যুদ্ধবন্ধের চুক্তির জন্য হামাসের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেছে ইসরায়েল। জানাবো যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যা এবং ইউরোপের তাপদাহের খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত ৫টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমটি এমন দাবি করেছে। তবে এসব হামলার কথা ইসরায়েল সরকার এখনও পর্যন্ত স্বীকার করেনি। এছাড়া সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করতে পারেনি। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাতে ইসরায়েলের বিমান ঘাঁটি সহ অন্তত ৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক রাডার চিত্রগুলো বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছেন। তবে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। দ্য ডেইলি টেলিগ্রাফ বলছে ৬টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের ৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি রয়েছে। ১২ দিনে ইরান ৪০টিরও বেশি ইসরায়েলি অবকাঠামোতে সরাসরি আঘাত করেছে। ৫টি সামরিক স্থাপনার পাশাপাশি ইসরায়েলের আরও ৩৬টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার তথ্য পাওয়া গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আবাসিক ও শিল্প কাঠামোতেও আঘাত করেছে ইরানের মিসাইল। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ বলছে, শুরুর দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হচ্ছিল ইরান। তবে এক সপ্তাহ পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তখন থেকে প্রতিহত করা কমে গিয়ে বাড়তে থাকে আঘাতের হার। তবে এই প্রতিবেদনের পরও সামরিক ঘাঁটিতে আঘাতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। চৈতি সরওয়ার, ৭১। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার আগের দিন শনিবার তেহরানের একটি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলের আকস্মিক হামলার পর শুরু হওয়া ১২ দিনের এই যুদ্ধে খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কেবলমাত্র ৩টি ভিডিও বার্তা দিয়েছিলেন। এতে জল্পনা ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো গোপন বাংকারে লুকিয়েছিলেন। তবে শনিবার খামেনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয় এবং টেলিভিশনে তাকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তার সমর্থকরা। তেহরানের ইমাম খোমেনি মসজিদে এই অনুষ্ঠান হয়। এর আগে গত ২৬শে জুন রাষ্ট্রীয় টেলিভিশনে এক রেকর্ড করা বার্তায় খামেনি বলেন, ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবে পরিবর্তন আনার যে অনুরোধ করেছে হামাস তা অগ্রহণযোগ্য বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে আলোচনা করতে কাতারের প্রতিনিধি দল পাঠিয়েছেন তিনি। এর আগে গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য ট্রাম্পের কাছে ব্যক্তিগত গ্যারান্টির দাবি জানায় হামাস। এদিকে গেল ২৪ ঘন্টায় গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারান আরও ৭৪ জন ফিলিস্তিনি। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয়ায় আশার আলো দেখছেন গাজার ফিলিস্তিনিরা। তাদের আশা, যুদ্ধবিরতির চেষ্টা নিয়ে এবার সত্যিই বলছেন ট্রাম্প।
শুনেছি ট্রাম্প নাকি যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। আশা করছি এই সিদ্ধান্ত দ্রুতই আসবে। এই অন্যায় অমানবিক গণহত্যায় আমরা ভীষণ ক্লান্ত। আমরা স্থায়ীভাবে এ যুদ্ধের শেষ চাই, প্রতিবারের মতো সাময়িক না। তারা জিম্মিদের ফিরিয়ে নিয়ে যাক, আমাদের বাসিন্দাদের ফেরত দিক এবং গাজা পুনর্গঠনের সুযোগ দিক, যেন আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এটাই চাওয়া। এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হামাস ট্রাম্পের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে যে পরিবর্তন চেয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে সেটি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির এই আলোচনার মধ্যেও শনিবার রাতেও গাজার বিভিন্ন জায়গায় অব্যাহত থাকে ইসরায়েলি তাণ্ডব। এ সময় খান ইউনিস, নুসেরাত শরণার্থী শিবির ও গাজা সিটি লক্ষ্য করে একের পর এক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এরই মধ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে গাজা উপত্যকায় প্রতি 3 জনের 1 জন ফিলিস্তিনি না খেয়ে দিন পার করছেন। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহতের ঘটনায় আবারও নিন্দা জানিয়েছে সংস্থাটি। এদিকে গাজায় নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত 31 সেনা নিহত হয়েছেন। এছাড়া 2023 সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 440 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৃষ্টি ঘটক, 71। গাজায় হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব শহর। অবিলম্বে সব জিম্মিকে মুক্ত করতে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর দাবিতে বিক্ষোভ করছেন দেশটির শত শত মানুষ। ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারে আলোচনা করতে নেতানিয়াহু প্রতিনিধি দল পাঠানোর পর চুক্তির জন্য সরকারকে চাপ দিতে রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এই আন্দোলনে জিম্মিদের পরিবারের সদস্যরা ছাড়াও অংশ নিয়েছেন ইসরায়েলের মানবাধিকার কর্মীরা। এ সময় তারা নেতানিয়াহু সরকারের ব্যাপক সমালোচনা করে সরকার পতনের দাবি তোলেন। সম্প্রতি ট্রাম্প গাজায় 60 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব তুলে ধরেছেন। এরই মধ্যে হামাস এতে সমর্থনও দিয়েছে। জানা গেছে এই প্রস্তাব নিয়ে স্থানীয় সময় রবিবার নিজ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন নেতানিয়াহু। পরে সোমবার ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন ডিসিতে যাবেন তিনি। বড় একটি কারাগারে পরিণত হয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর সিনজিল। শহরটির পূর্ব প্রান্তে 5 মিটার উঁচু ধাতব বেষ্টনী, ভারী দরজা এবং একমাত্র প্রবেশ পথে সেনা চৌকি দিয়ে পাহারা বসিয়েছে ইসরায়েলি বাহিনী। সিনজিল শহরের মেয়র জানিয়েছেন এই অবরোধের কারণে পশ্চিম তীরের অন্তত 8000 ফিলিস্তিনি মাত্র 10 একর এলাকার মধ্যে আটকা পড়েছেন। আর শহরের বাসিন্দাদের মালিকানাধীন 2000 একর জমি বেষ্টনীর বাইরের দিকে পড়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। অধিকৃত পশ্চিম তীরের সিনজিল শহরের পূর্ব প্রান্ত জুড়ে 5 মিটার উঁচু ধাতব বেড়া বসিয়েছে ইসরায়েল। এই বেড়ার একটি মাত্র প্রবেশ পথ খুলে রেখে চারপাশ ভারী স্টিলের দরজা বসিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে সিল করে দেয়া হয়েছে। আর সেখানে চলছে ইসরায়েলি বাহিনীর কঠোর নজরদারি। শহরটিতে এভাবে অবরুদ্ধ করে রাখার বিষয়টিকে কারাগারের সাথে তুলনা করছেন স্থানীয়রা। তারা বলছেন সিনজিল এখন এক বিশাল কারাগারে পরিণত হয়েছে। এখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে আসা মানুষদের, কারণ গেটের কাছে তাদের গাড়ি পার্ক করে অনেকটা পথ তাদের হেঁটে যেতে হয়। আর রোগীদের বেশিরভাগই বয়স্ক মানুষ। আমরা তাদেরকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করি, কিন্তু এভাবে আর কতদিন? ইসরায়েলি বাহিনীর নির্মিত দেয়াল ও চেকপোস্টগুলো পশ্চিম তীরের প্রায় 30 লাখ ফিলিস্তিনি বাসিন্দার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকে এখন বলছেন গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের প্রতিবন্ধকতা নাটকীয়ভাবে বেড়েছে, যা শহর ও গ্রামগুলোকে এক স্থায়ী অবরোধের মধ্যে ফেলে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা কাছের রামাল্লাহ নাবলুস মহাসড়কের সুরক্ষায় এই বেড়া তৈরি করেছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। শহরের বাসিন্দাদের এখন সরু ঘুরপথ দিয়ে গাড়িতে করে বা পায়ে হেঁটে একমাত্র প্রবেশ পথটিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
এটা আমার বাড়িতে যাওয়ার রাস্তা। গাজায় যুদ্ধের প্রথম দিনই এটি বন্ধ করে দেয়া হয়। আগে বাড়িতে যেতে আমার 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হতো। তখন কর্মস্থলে পৌঁছাতে আমার 20 মিনিট সময় লাগতো, আর এখন লাগে 2 থেকে 3 ঘন্টা। শহরের ডেপুটি মেয়র বলেছেন, নতুন বেড়ার কারণে পশ্চিম তীরের অন্তত 8,000 ফিলিস্তিনি মাত্র 10 একর এলাকার মধ্যে আটকে পড়েছে। শহরের বাসিন্দাদের মালিকানাধীন 2,000 একর জমি বেষ্টনীর বাইরের দিকে পড়েছে। তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনিদের ভয় দেখাতে এবং তাদের মনোবল ভেঙে দিতেই ইসরায়েল এই নীতি অবলম্বন করছে। ঋতু সাহা, 71। সিরিয়ার সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে যুক্তরাজ্য। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়ার রাজধানী দামেস্ক সফরের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। সম্পর্ক পুনর্স্থাপনের পাশাপাশি সিরিয়াকে 129 মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে ল্যামি বলেছেন, সিরীয় জনগণের জন্য নতুন আশা জেগে উঠেছে। স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সিরিয়ার নতুন সরকারকে তাদের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করবে যুক্তরাজ্য। ল্যামি গত 14 বছরে সিরিয়ায় প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী হিসেবে সফর করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কর্মসূচি বাতিলের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার কয়েকদিন পর এই সফর হলো। টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে 4 জনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার এই সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর বাইরে 43 জন কের কাউন্টিতে এবং 3 জন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত 15 জন শিশু রয়েছে। এদিকে গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণকারী 27 জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খুঁজে বের করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। টেক্সাসের মধ্যাঞ্চলের আকস্মিক বন্যায় এমনই ধ্বংসযজ্ঞ এখন সব জায়গায়। ভয়াবহ বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। টেক্সাসে 200 বছরের মধ্যে এমন বন্যা হয়নি। এটা খুবই অস্বাভাবিক। আবহাওয়ার এত ভয়াবহ পরিস্থিতির কারণেই এমনটা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্য দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। সময়ের সাথে সাথে বাড়তে থাকে বৃষ্টির মাত্রা। কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র 45 মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি 29 ফুট বেড়ে এই বিধ্বংসী বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাভিস, কের ও বার্নেট কাউন্টিতে। এর মধ্যে কের কাউন্টিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। কের কাউন্টির কাছের শহর কারভিলে নদীর ধারে থাকা গ্রীষ্মকালীন একটি ক্যাম্পও ভেসে যায় পানির তোড়ে। এই ক্যাম্পে 750 শিশু অবস্থান করছিল। ক্যাম্পে থাকা 27 শিশুর এখনো কোনো খোঁজ মেলেনি। তাদের সন্ধানে জোরালো অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যায় আক্রান্ত প্রতিটি ব্যক্তিকে খুঁজে বের করার জন্য কর্মকর্তারা নিরলসভাবে কাজ করবেন। কাজ শেষ হলে আমরা থামবো, এর আগে নয়। শনিবার সকালে বন্যার পানি সরে যেতে শুরু করলে ওই অঞ্চল থেকে 850 জনকে সরিয়ে নেওয়া হয়। উদ্ধার ও তল্লাশি অভিযানের সহায়তার জন্য 1000-এরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। অন্যান্যদের সাথে সহায়তার কাজে আছেন মার্কিন কোস্ট গার্ডের সদস্যরাও। কেন্দ্রীয় সরকার বন্যা মোকাবেলায় রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শারমিন শ্রাবণী, 71। ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ছড়িয়ে পড়া একটি বিশাল দাবানলে এখন পর্যন্ত 70,800 একর এলাকা পুড়ে গেছে। মাদ্রে ফায়ার নামে পরিচিত দাবানলটি বুধবার থেকে শুরু হয়েছে এবং এটি এবছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নেভাতে 600-র বেশি কর্মী এবং 40টি অগ্নি নির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। 2 শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুক্রবার জানিয়েছেন, শুধু গেল 24 ঘন্টায় 15টি স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এবছর অস্বাভাবিক শুষ্ক শীত ও বসন্ত দেখা গেছে। ফলে আগাছা ও গাছপালা এর মধ্যে শুকিয়ে গেছে, যা আগুনের ঝুঁকি আরও বাড়াচ্ছে। তীব্র দাবদাহে সৃষ্ট দাবানলে এখনও জ্বলছে তুরস্কের ইজমির শহর। এরই মধ্যে শহরটি এবং এর আশেপাশের এলাকা থেকে 50,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। শহরটি বিমানবন্দর সাময়িক বন্ধ রাখা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারীরা। দাবদাহে নাজেহাল দশা পর্তুগালেও।
দেশটির 18টি জেলার মধ্যে 7টিতেই দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্পেনের ইতিহাসে গেল জুন মাসকে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এবছর জুন মাসে সেখানে 46.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। গত বছরের জুনে সর্বোচ্চ 45 ডিগ্রি তাপমাত্রা ছিল। এর মধ্যে অস্বাভাবিক তাপমাত্রার কারণে ফ্রান্সেও জারি করা হয়েছে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা। বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির বহু স্কুল। এছাড়া দেশটির দক্ষিণের ওদ শহরের বনভূমিতে দাবানল জ্বলছে। ইতালির রোম, মিলান সহ 27টি শহরের মধ্যে 21টিতেই রেড অ্যালার্ট জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। টাস্কানি শহর কর্তৃপক্ষ জানিয়েছে দাবদাহের কারণে সেখানকার হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে অন্তত 20%। এদিকে গেল কয়েকদিন ধরে জার্মানি ও যুক্তরাজ্যেও অস্বাভাবিক গরম আবহাওয়া বিরাজ করছে। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।